মোলারিটি আমরা বলেছিলাম মোলারিটি, আর মোলারিটির যে বিষয়টা ছিল মোলারিটি, দেখেন মোলারিটির যে বিষয়টা ছিল, আমরা ধরেন এরকম যদি চিন্তা করি, একটা নির্দিষ্ট ধরেন হচ্ছে এটা একটা বিকার, এটা একটা বিকার যদি আমরা চিন্তা করতে পারি, তো এই বিকারের ধরেন এই পর্যন্ত দাগ কাটা আছে 1 লিটার, ঠিক আছে, বিভিন্ন ধরনের দাগ কাটা আছে, এখানে এরকম করে দেওয়া আছে, এখানে দেওয়া আছে হচ্ছে 0.5 এরকম মান দেওয়া আছে, এখানে 0, ঠিক আছে। 1 লিটারের একটা বিকার, এখন দ্রবণ বানাবো আমি মোলারিটিতে, ধরেন এর মধ্যে 1 লিটারই আছে, ঠিক আছে, এর মধ্যে আছে কতটুকু আমরা বলছি 1 লিটার। টোটাল দ্রবণ, এটা দ্রবণ কয় লিটার হচ্ছে, 1 লিটার সমান হচ্ছে দ্রবণ। স্যার 1 লিটার দ্রবণের মধ্যে আমার আছে কি কি, দ্রব এবং কি দ্রাবক, ভালো করে বুঝে নেবেন, দ্রব এবং হচ্ছে দ্রাবক। স্যার এই দুটা মিলে কতটুকু আমার, এখন বলতে পারবেন যে আমার দ্রব কতটুকু আছে, দ্রাবক কতটুকু আছে? না। আমি যদি এর মধ্যে সালফিউরিক অ্যাসিড আর দ্রব আর দ্রাবক হিসেবে কি ব্যবহার হয়, H2 পানি। তাহলে পানি, সালফিউরিক অ্যাসিড আর পানির পরিমাণ কতটুকু এটা আমরা বলতে পারবো না। যত মল থাকবে, আমরা একটু সংজ্ঞা বলছিলাম কি, 1 লিটার যদি টোটাল দ্রবণ হয়, সে 1 লিটার দ্রবণের মধ্যে যত মল থাকবে সেটা হচ্ছে ওই দ্রবণ। এখন কেউ বললেন যে স্যার 1 লিটারের মধ্যে যদি 1 মল থাকে তাও তো মোলারিটি হবে, 1 লিটারের মধ্যে যদি 0.5 মল থাকে তাহলে সেটাও কি হবে, মোলারিটি হবে। 1 লিটারের মধ্যে যদি 0.1 মল থাকে তাহলে সেটাও কি হবে, মোলারিটি হবে। কিন্তু সবগুলো ঘনমাত্রা কি সেম হলো? সবগুলো ঘনমাত্রা কিন্তু সেম হয় নাই, ঘনমাত্রা এখানে চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এখন সবগুলো ঘনমাত্রা সেম নয়, ঘনমাত্রা এখানে চেঞ্জ হয়েছে, ভালো কথা হোক। এখন এই যে ঘনমাত্রা দ্রবণ দেখতে পাচ্ছি, তো এখন 1 লিটারের মধ্যে 1 মল থাকলে যে ঘনমাত্রা হবে, 1 লিটারের মধ্যে 0.5 মল থাকলে নিশ্চয়ই সে ঘনমাত্রা দ্রবণ হবে না, এটাকে মোলারিটি বলতে পারবো, কিন্তু ঘনমাত্রার মান বা নাম দেওয়া যেতে পারে। তাই আমরা এখন কাজ করব, এখানে লিখবো হচ্ছে দ্রবের পরিমাণের উপর ভিত্তি করে মোলারিটিকে নিম্নোক্ত ভাগে ভাগ করা যায়। দেখেন, দ্রবের পরিমাণের উপর ভিত্তি করে মোলারিটিকে নিম্নোক্ত ভাগে ভাগ করা যায়। তাহলে দ্রবের পরিমাণের উপর ভিত্তি করে মোলারিটিকে নিম্নোক্ত ভাগে ভাগ করা যায়। কি কি ভাগে ভাগ করতে পারবো আমরা সেটা এখন লিখব। 1 নম্বর হচ্ছে মোলার দ্রবণ, 1 নম্বর হচ্ছে মোলার দ্রবণ, মোলার দ্রবণ নিচে নিচে লিখবেন, কারণ সাইডে আমরা কিছু মান লিখবো। হ্যাঁ, তাহলে একটা হচ্ছে মোলার দ্রবণ, একটা হচ্ছে আমার সেমি মোলার দ্রবণ, একটা হচ্ছে সেমি মোলার দ্রবণ, 3 নম্বর হচ্ছে আমার ডেসিমোলার দ্রবণ, 4 নম্বরটা হচ্ছে সেন্টিমোলার দ্রবণ, আর 5 নম্বর হচ্ছে মিলিমোলার। এই 5 প্রকার এটা যেন কখনো বলেন না, হ্যাঁ, কারণ মিলি, মাইক্রো, ন্যানো অনেক কিছু হতে পারে না। আমরা মূলত এই ঘনমাত্রা দ্রবণ পর্যন্ত সর্বোচ্চ ইউজ করে থাকি, এর চেয়ে ক্ষুদ্র ঘনমাত্রা দ্রবণ সচরাচর নেওয়া হয় না, ঠিক আছে। এইটা আপনাদের বইয়ে শুধু আছে মোলার দ্রবণ নিয়ে কথাবার্তা, আমি তারপরে 4টে এক্সট্রা লিখে দিছি। কখনো তারা বলেন না যে মোলারিটি এবার 5 প্রকার, এটা কিন্তু ভুল কথা। আমি দ্রবের কতটুকু দ্রবীভূত করছি তার উপর ভিত্তি করে এই মোলারিটিকে আমরা বেশ কয়েকটা ভাগে ভাগ করতে পারবো। চারই একটা অংশ হচ্ছে এই কয়টা, বুঝেন নাই? মোলার, সেমিমোলার, ডেসিমোলার, সেন্টিমোলার, মিলিমোলার। তাহলে এখন আসি হচ্ছে মোলার দ্রবণটা কি, সেমিমোলার কি, ডেসিমোলার কি, সেন্টিমোলার কি, হ্যাঁ, এবং এগুলোর ঘনমাত্রায় বা কত। তো ভালো করে দেখবেন, কারণ এই থিমগুলো কাজে লাগিয়ে আমরা কিন্তু ম্যাথ করব পরে, এগুলোকে কাজে লাগিয়ে পরে কিন্তু ম্যাথ করতে হবে। তাহলে মোলার দ্রবণের ঘনমাত্রার যে বিষয়টা, এটা হচ্ছে 1 মোল পার লিটার। 1 মোল পার লিটার বলতে আসলে কি বোঝায়? পার লিটার মানে কি 1 লিটার। 1 লিটার দ্রবণের মধ্যে যখন আমার 1 মোল দ্রব থাকবে, কয় মোল স্যার? 1 লিটারের মধ্যে যখন 1 মোল দ্রব থাকবে তখন ওই ঘনমাত্রার দ্রবণকে আমরা কি বলবো? মোলার দ্রবণ। 1 লিটারের মধ্যে যখন 1 মোল থাকবে তখন সেই ঘনমাত্রার দ্রবণকে কি বলা হবে? মোলার দ্রবণ। স্যার সেমিমোলার দ্রবণের কথা যদি বলি, 0.5 এত মোল পার লিটার। 0.5 মোল পার লিটার মানে হচ্ছে 1 লিটারের মধ্যে 0. কত মোল আছে? 5। 1 লিটার কোন একটা পদার্থের মধ্যে
টোটাল দ্রবণ কিন্তু 1 লিটার। দ্রবণের মধ্যে দ্রব আছে কতটুকু? 0.5 মোল। বাকিটা অংশটা কি? দ্রাবক। দ্রব এবং দ্রাবক মিলে 1 লিটার হবে, বাট দ্রবের পরিমাণটা এখানে ফিক্সড কতটুকু? 0.5। আমরা মোলারিটির জন্য বললাম যে পরিমাণ দ্রব্য থাকবে সেটাই মোলারিটি, কিন্তু এখন এসে বলছি না, মোলারিটির মধ্যেও নির্দিষ্ট কিছু নামে সংজ্ঞায়িত করা যাবে। যেমন যদি 0.5 মোল থাকে তো সেটাকে আমরা সেমি মোলার দ্রবণ বলবো। কথাকে বুঝতে পেরেছেন? আবার ডেসি যদি হয় 0.1 মোল পার লিটার, অর্থাৎ 1 লিটারের মধ্যে যদি 0.1 মোল থাকে তো সেটাকে আমরা ডেসিমোলার দ্রবণ বলবো। সেন্টিমোলার যদি বলি 0.01 মোল পার লিটার, মোল পার লিটার। মিলি হচ্ছে 0.001 এত মোল পার লিটার। দেখেন এটা আমাদের জানা জিনিস হয়ে যাবে। এখন প্রত্যেকটা ক্ষেত্রে আমরা জানবো মোলার মানে হচ্ছে 1 মোল পার লিটার, আমার সেমি মানে হচ্ছে 0.5 মোল পার লিটার, ডেসি মানে হচ্ছে 0.1 মোল পার লিটার, সেন্টি হচ্ছে 0.01 মোল পার লিটার, আর মিলিমোলার হলে 0.001 মোল পার লিটার হবে। তো এই হচ্ছে বিষয়। এখন এই ঘনমাত্রা দ্রবণটাকে না আমরা চাইলে স্যার এরকম করে লিখতে পারি। কিরকম করে দেখেন, দিয়ে লেখা যাবে হচ্ছে 1m। 1m বড় হাতের m। বড় হাতের m মানে কি বোঝায়? মোলারিটি। কি বোঝায়? মোলারিটি। তাহলে বড় হাতের m মানে মোলারিটি বোঝায়, মানে হচ্ছে মোল পার লিটার। মোলারিটি বোঝায় মানে কি বোঝায়? মোল পার লিটার। আবার সেমি মোলার 0.5 মোল পার লিটার, বা হচ্ছে কত বুঝবে? 0.5m। 0.5m মানে কি? 1 লিটারের মধ্যে কত মোল আছে বাবা? 0.5 মোল আছে। তাহলে সেটা হচ্ছে সেমি মোলার। ডেসিমোলার মানে হচ্ছে 0. কত হবে? 1m। স্যার কখনো যদি কোনো অঙ্কে m থাকে তাহলে বুঝে নেব মোলারিটি, আর m মানে বোঝায় হচ্ছে মোল পার লিটার। কি বোঝায়? মোল পার লিটার। আচ্ছা 0.01 যদি থাকে তাহলে হচ্ছে 0.01m হবে। আর মিলি যদি হয় তাহলে কি হবে? 0.001m। তাহলে দেখেন 1m, 0.5m, 0.1m, তারপর হচ্ছে 0.01m, 0.001m। একটা হচ্ছে মোলার, সেমি মোলার, ডেসিমোলার, সেন্টিমোলার, মিলিমোলার। মনে রাখবে তো, কোনোভাবে ভুলে যাওয়া যাবে না। মোলার মানে হচ্ছে 1m, 1 মোল পার লিটার। সেমি মানে হচ্ছে কি? 0.5 মোল পার লিটার। সেন্টি মানেই কত? 0.01, তাই না? ডেসি মানে কত? 0.1। সেন্টি মানে 0.01। মিলি মানে কত? 0.01 মোল পার লিটার। মানে প্রতি লিটারের মধ্যে এই আনুপাতিক হারে উপাদান থাকলে তার নির্দিষ্ট নাম বলা যাবে। বোঝা গেছে বিষয়টা? এখন প্রশ্ন হচ্ছে 1 লিটারের মধ্যে স্যার 0.25 মোল আছে, তাহলে কি এগুলোর মধ্যে নামকরণ করা সম্ভব? না, তাই নয়? আমরা অবশ্যই সেটাকে আমি বলবো মোল পার লিটার, কিন্তু স্পেসিফিক নাম বলতে গেলে এই কনসেন্ট্রেশন গুলো থাকা লাগবে। 1 লিটারের মধ্যে 1 মোল থাকলে মোলার হবে, 0.5 মোল থাকলে কি হবে? সেমি মোলার হবে, 0.1 থাকলে কি হবে? ডেসিমোলার, 0.101 থাকলে কি হবে? মিলি সেন্টিমোলার, 0.001 থাকলে কি হবে? তাহলে এম থাকতে পারে অথবা মোল পার লিটার থাকতে পারে। এটাতে কোনো সমস্যা আছে? আমি মোল পার লিটার লেগে লিখতে পারি, আবার এমও লিখতে পারি। এম দেওয়া মানে কি আছে? এই এম আছে মানে কি আছে? মোল পার লিটার। আচ্ছা দেখেন, এটাকে আবার অন্যভাবে প্রকাশ করা যেতে পারে। সেটা কিরকম? এই যে 0.5 লিখছি না, 0.5 লিখছি না, এটাকে আমরা চাইলে হাফ এম লিখতে পারি। কোথাও যদি কোনো জায়গায় দেখেন যে হাফ এম আছে, তাহলে বুঝে নেবেন হাফ মানে কি? 0.5 না? তাহলে 0.5 মানে কোন ঘনমাত্রার দ্রবণ? কোন ঘনমাত্রার? সেমি মোলার। ফাইন। আচ্ছা এখানে 0.1 আছে, তাহলে এটা কি লিখবেন? 1 ডিভাইডেড বাই হচ্ছে 10m। এই তো, এটা কি লিখবেন? 1 ভাগ হচ্ছে 100m। এটা কি লিখবেন? 1 ডিভাইডেড বাই হচ্ছে 1000m। তো হাফ হচ্ছে 0.5, 1 ভাগ 100 মানে হচ্ছে 0.1, এরকম কাছাকাছি। তো এরকম ঘনমাত্রার কোথাও কোন একটা অঙ্কে কোন একটা সময় লেখা থাকতে পারে। তাহলে আমরা মোলার দ্রবণ, সেমি মোলার দ্রবণ এলে পারবো তো? পারা যাবে? ফাইন। তাহলে একটা কাজ করি, একটা অন্তত সংজ্ঞা লিখি আমরা। এবার লেখেন হচ্ছে মোলার দ্রবণের সংজ্ঞা। একটা লিখলে সব পারবেন, সবই জানা আছে আপনার, তারপর আমি সংজ্ঞাটা লিখে দিচ্ছি। মোলার দ্রবণ, স্যার মোলার দ্রবণের সংজ্ঞাটা লেখেন। মোলার দ্রবণের সংজ্ঞাটা লেখেন। লেখেন স্থির তাপমাত্রায়, স্থির মানে নির্দিষ্ট, বুঝলেন নাই? স্থির বা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে, স্থির তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে, স্থির তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে
1 মোল দ্রব, তাহলে প্রতি লিটার দ্রবণে 1 মোল দ্রব দ্রবীভূত থাকলে, তাহলে স্থির তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে 1 মোল দ্রব দ্রবীভূত থাকলে উক্ত ঘনমাত্রার দ্রবণকে, স্থির তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে 1 মোল দ্রব দ্রবীভূত থাকলে উক্ত ঘনমাত্রার দ্রবণকে, প্রতি লিটার দ্রবণে 1 মোল দ্রব দ্রবীভূত থাকলে উক্ত ঘনমাত্রার দ্রবণকে কি বলা হবে? মোলার দ্রবণ। স্থির তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে 1 মোল দ্রব দ্রবীভূত থাকলে উক্ত ঘনমাত্রার দ্রবণকে কি বলা হবে? মোলার দ্রবণ। কথা কি বোঝা গেছে? তাপমাত্রা স্থির রেখে 1 লিটার দ্রবণের মধ্যে যখন 1 মোল থাকবে তখন ওই ঘনমাত্রার দ্রবণকে আমরা কি বলবো? মোলার দ্রবণ। ওকে, আচ্ছা ফাইন। এখন যদি 1 লিটারের মধ্যে 0.5 মোল থাকে তাহলে কি বলতাম? সেমিমোলার। তাহলে সেমিমোলার, ডেসিমোলার, সেন্টিমোলার, মিলিমোলার যেটারই সংখ্যা আসুক, পারবো না স্যার? পারা যাবে তো? নাকি আলাদা করে মুখস্থ করবেন? আলাদা করে মুখস্থ করার দরকার নাই, কারণ হচ্ছে কি ওই একই রকম সংখ্যা, সব সেম। সেটা 1 লিটারের মধ্যে 1 মোল থাকলে মোলার, 1 লিটারের মধ্যে কত থাকবে? 0.5 থাকলে কি হবে? সেমিমোলার। ওকে, আচ্ছা ফাইন। এবার আমরা একটা কোশ্চেন লিখবো, মানে একটা টার্ম ছোট্ট, সেটা হচ্ছে প্রমাণ দ্রবণ। লিখবো হচ্ছে প্রমাণ দ্রবণ। প্রমাণ দ্রবণ, প্রমাণ দ্রবণের বিষয়টা কি? এর বলা হচ্ছে জানা ঘনমাত্রা দ্রবণ। জানা মানে যে দ্রবণের ঘনমাত্রা আমরা জানি আর কি। দেখেন, জানা ঘনমাত্রা দ্রবণকে প্রমাণ দ্রবণ বলে। তাহলে প্রমাণ দ্রবণের সংজ্ঞা লেখেন। জানা ঘনমাত্রা দ্রবণকে কি বলা হচ্ছে? প্রমাণ দ্রবণ। জানা ঘনমাত্রার দ্রবণকে বলা হচ্ছে প্রমাণ দ্রবণ। জানা ঘনমাত্রার দ্রবণকে, জানা ঘনমাত্রার দ্রবণকে প্রমাণ দ্রবণ বলে। জানা ঘনমাত্রার দ্রবণকে কি বলা হচ্ছে? প্রমাণ দ্রবণ। যে দ্রবণের ঘনমাত্রা আমাদের জানা আছে সে দ্রবণের ঘনমাত্রার নাম কি বলবো আমরা? প্রমাণ দ্রবণ। ঠিক আছে, তাহলে জানা ঘনমাত্রার দ্রবণকে বলা হচ্ছে কি দ্রবণ? প্রমাণ দ্রবণ। যে দ্রবণের ঘনমাত্রা আমরা জানি সেই দ্রবণের ঘনমাত্রার নামই কি হবে? প্রমাণ দ্রবণ। কথা কি বুঝতে পারছেন? তাহলে জানা ঘনমাত্রার দ্রবণকে কি বলা হবে? প্রমাণ দ্রবণ। যে দ্রবণের ঘনমাত্রা আমাদের জানা আছে সেই দ্রবণের নামে কি বলবো? প্রমাণ দ্রবণ। কথা ওকে, আচ্ছা ফাইন। তাহলে জানা ঘনমাত্রা দ্রবণের নাম প্রমাণ দ্রবণ। যেমন দেখেন, কোনটা লিখবেন? যেমন মোলার লেখেন, যেমন মোলার, সেমিমোলার, ডেসিমোলার ইত্যাদি। তাহলে যেমন মোলার, সেমিমোলার, ডেসিমোলার, সেন্টিমোলার ইত্যাদি। তাহলে যে সকল দ্রবণের ঘনমাত্রা আমরা জানি সেগুলোকে বলা হয় প্রমাণ দ্রবণ। যেমন মোলার দ্রবণ একটা প্রমাণ দ্রবণ, সেমিমোলার একটা প্রমাণ দ্রবণ, ডেসিমোলার একটা প্রমাণ দ্রবণ, সেন্টিমোলার একটা প্রমাণ দ্রবণ, তাই না? যে দ্রবণের ঘনমাত্রা আমাদের জানা আছে সেটাকে আমরা কি দ্রবণ বলবো? প্রমাণ দ্রবণ বলবো। কথা ক্লিয়ার? তাহলে জানা ঘনমাত্রা দ্রবণের নামই হচ্ছে প্রমাণ দ্রবণ। ফাইন। এবার আমরা একটা কাজ করব, মোলারিটি নিয়ে কথাবার্তা শেষ, আমরা ম্যাথ করতে শুরু করতে পারবো। তার আগে একটা কাজ করব, সেটা হচ্ছে কি মোলালিটি। এটা হালকা একটু পড়ে আসি, যদিও খুব বেশি দরকার নাই। একটা ব্যাখ্যামূলক কোশ্চেন অনেক সময় দিতে পারে স্কুলে বা বিভিন্ন প্রতিযোগিতামূলক জায়গায়। সেজন্য আমরা কি করব? মোলালিটিটা একটু পড়বো। মোলালিটি, মোলালিটি, এই মোলালিটিটা পড়ব। মোলালিটি, মোলালিটি, হ্যাঁ লেখেন। লেখেন হচ্ছে 1000 গ্রাম, 1000 গ্রাম বা হচ্ছে 1 কেজি দ্রাবকে, 1000 গ্রাম বা 1 কেজি দ্রাবকে, 1000 গ্রাম বা হচ্ছে কি বলছি 1 কেজি দ্রাবকে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যাকে, দ্রবীভূত দ্রবের মোল সংখ্যাকে, দ্রবীভূত দ্রবের মোল সংখ্যাকে ওই দ্রবণের মোলালিটি বলে। 1000 গ্রাম বা হচ্ছে 1 কেজি দ্রাবকে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যাকে, মোল সংখ্যাকে ওই দ্রবণের মোলালিটি বলে। দ্রবীভূত দ্রবের মোল সংখ্যাকে ওই দ্রবণে কি বলা হবে? মোলালিটি। একে স্মল এম মানে ছোট হাতের এম দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, ছোট হাতের এম দ্বারা প্রকাশ করা। দেখেন, বড় হাতের এম দিয়ে কি বোঝায়? মোলারিটি, আর ছোট হাতের এম দ্বারা মোলারিটি। তাহলে এখন 1 কেজি দ্রাবকের মধ্যে যত মোল আছে সেটা হচ্ছে কি? মোলারিটি।
এই মোলালিটি বোঝার আগে আমরা একটা কাজ করব, এরই অংশ হিসাবে আমরা মোলাল দ্রবণ পড়াবো। দেখেন মোলাল দ্রবণ, মোলাল দ্রবণ, ঠিক আছে। একটা হচ্ছে মোলার, একটা হচ্ছে কি মোলাল। মোলাল দ্রবণ, প্লিজ 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 প্লিজ, মোলাল দ্রবণ না স্যার, কেন থাকবে না? তারা সেটাই প্রশ্ন করার জন্যই হচ্ছে এতক্ষণ আলোচনা করছে, ওটাই পরীক্ষা আসে যে তাপমাত্রা কেন প্রয়োজন নাই এখানে, বুঝেননি? তাহলে মোলাল দ্রবণ লিখছেন, লেখেন 1 কেজি দ্রাবকে, 1 কেজি দ্রাবকে 1 মোল দ্রবীভূত থাকলে, 1 কেজি দ্রাবকে, 1 কেজি দ্রাবকে 1 মোল দ্রব, 1 মোল দ্রব দ্রবীভূত থাকলে, 1 মোল দ্রব দ্রবীভূত থাকলে উক্ত ঘনমাত্রার দ্রবণকে, 1 মোল দ্রব দ্রবীভূত থাকলে উক্ত ঘনমাত্রার দ্রবণকে মোলাল দ্রবণ বলে। 1 কেজি দ্রাবকে 1 মোল দ্রব দ্রবীভূত থাকলে উক্ত ঘনমাত্রার দ্রবণকে কি বলা হবে? মোলাল দ্রবণ। তাহলে দেখেন 1 কেজি দ্রাবকে কয় মোল? 1 মোল দ্রব দ্রবীভূত থাকলে উক্ত ঘনমাত্রার দ্রবণকে আমরা কি বলবো? মোলাল দ্রবণ, ঠিক আছে। টোটাল হচ্ছে 1 কেজি দ্রাবক, সে 1 কেজি দ্রাবকের মধ্যে কয় মোল থাকবে? 1 মোল থাকবে। আচ্ছা ফাইন। তো আমরা এই মোলালিটি আর মোলাল দ্রবণ এই দুটা তথ্য আপনাদের বইয়ে ওরকম করে আলোচনা নেই, তার সত্ত্বেও আলোচনা করলাম কিছু জিনিস বোঝানোর জন্য। হ্যাঁ, এবার এই দুটোর মধ্যে বেসিক পার্থক্যটুকু কি এটা আমরা হচ্ছে দেখাবো এখানে, এবং এটা বোঝানোর পরেই আমরা একটা প্রশ্ন দিয়ে এটা টপিক শেষ করে ম্যাথে শুরু করব। আর ম্যাথ শুরু করতে পারলেই আজকে ম্যাথ শেষ করা যাবে, ম্যাথ কোনো বিষয় নয়। আচ্ছা দেখেন, এখন আমরা ধরেন দুটো বিকার নিলাম, তো বিকার আমি অন্যভাবে আর্ট করতে পারতাম, এরকম হলে আমার একটু সুবিধা হয়, তাড়াতাড়ি করে আর্ট করা যায়। দেখেন সবাই একটু মনোযোগ দিবেন, এটা হচ্ছে একটা বিকার, তাহলে পানি রাখার একটা বিকার, চেনেন তো? দেখছেন কখনো? দেখা হয়নি না? আছে আমাদের কাছে। আচ্ছা, তো ধরেন এটা হচ্ছে এই পর্যন্ত। বাবা চুপ করে, চুপ কর, চুপ কর, চুপ। আচ্ছা, এটা হচ্ছে 1 লিটার। এই বিকারও এখানে দাগ কাটা আছে হচ্ছে 1 লিটার। 1 লিটার বড় বিকার। হ্যাঁ, আমাদের কাছে হচ্ছে 250 ml বা 500 ml এর বিকার আছে, এর চেয়ে বড় নাই। 1 ml বড় বিকার সবসময় ল্যাবে লাগে না, বাট আমরা এই সমস্ত দ্রবণ বানাতে ব্যবহার করি। এখন এই বিকার দিয়ে আমি হচ্ছে কি বানাবো? মোলার দ্রবণ। দেখেন আমি এটার নাম দিলাম হচ্ছে মোলার দ্রবণ। মোলার, আপনি সংজ্ঞা লিখছে, সংজ্ঞা না পড়লেও চলবে, কিন্তু বোঝা লাগবে এটা। মোলার দ্রবণের সংজ্ঞা তো আমরা জানি, তাই না? মোলাল দ্রবণের সংজ্ঞা আমরা জানি। এখন চুপ করে থাকবেন, কেউ কথা বলবেন না। হ্যাঁ, একটা মোলার দ্রবণ, একটা কি ফাইন। তো দেখেন তো স্যার, মোলার দ্রবণ মানে কি? 1 মোল পার লিটার। আর মোলাল দ্রবণ মানে কি? 1 মোল পার কেজি। পার্থক্য আছে না নাই? কিন্তু দ্রব তো দুটোর মধ্যে কয় মোল? ফাইন। দেখেন আরো বলে রাখি, এই এলটা হচ্ছে দ্রবণ। কি বোঝায়? দ্রবণ। এটা কি বোঝায়? নো স্যার, দ্রাবক। আমরা সংজ্ঞা বলছিলাম, ভালো করে খেয়াল করবেন, মুখস্থ করলে ভুলে যাবেন, শুনলে মনে থাকবে। 1 লিটার দ্রবণের মধ্যে যত মোল থাকবে বা 1 মোল থাকবে সেটাই কি? মোলার। আর ওখানে লিখছেন 1 কেজি দ্রাবকের মধ্যে যত মোল থাকবে। দ্রাবক মানে বোঝেন তো? পানি। দ্রাবক মানে কি? পানি। 1 লিটার 1 কেজি দ্রাবকের মধ্যে যখন 1 মোল থাকবে তখন কি দ্রবণ বলবো? মোলাল দ্রবণ। আচ্ছা ধরেন আমি সোডিয়াম কার্বনেট দিয়ে দ্রবণ বানাতে চাই। কোন উপাদান? সোডিয়াম কার্বনেট। ওকে, তো সোডিয়াম কার্বনেট দিয়ে আমি দ্রবণ বানাবো। তো দ্রবণ বানানোর জন্য আমি হচ্ছে এর মধ্যে সোডিয়াম কার্বনেট এর মধ্যে দিব, সোডিয়াম কার্বনেট আমি এর মধ্যেও দিব। ওকে, তো যদি সোডিয়াম কার্বনেট দিয়ে দ্রবণ বানাতে চাই তাহলে এর মধ্যে সোডিয়াম কার্বনেট দিব, এর মধ্যে সোডিয়াম কার্বনেট দিব। তো এর মধ্যে কতটুকু আছে? 1 মোল। এর মধ্যে কতটুকু আছে? 1 মোল। 1 মোল সোডিয়াম কার্বনেট মানে কয় গ্রাম? 106 গ্রাম, ঠিক না? 100 কত? 6 গ্রাম। 106 গ্রাম অ্যামাউন্ট কিন্তু অনেক বেশি। 106 গ্রাম, তাহলে এর মধ্যে 106 গ্রাম আছে, ওর মধ্যে 100 কয় গ্রাম আছে? 6 গ্রাম আছে। এখন প্রশ্ন হচ্ছে
তাহলে দ্রবের পরিমাণ সেমই থাকলো, ঘনমাত্রা কি সেম? ঘনমাত্রা স্যার সেম হবে না, কেন নয়? এখানে কিছু কারণ আছে। কারণ হচ্ছে যখন আমি মোলার দ্রবণ বানাবো তখন সংজ্ঞাটা কি ছিল? 1 মোল পার লিটার। 1 লিটার দ্রবণের মধ্যে আছে কতটুকু? 1 মোল। আর এটা আছে কি? 1 কেজি দ্রাবকের মধ্যে আছে কি? 1 মোল। এখানে বুঝতে না পারলে পরে আফসোস করতে হবে। সুতরাং একটু খেয়াল করবেন কি হবে। আমি আগে 1 লিটার যে দ্রবণ আছে এ পর্যন্ত, এখানে কিন্তু মাথা রাখতে হবে স্যার, দ্রব প্লাস দ্রাবক মিলে কতটুকু হবে? কারণ দ্রবণ যে 1 লিটার, তাহলে এর মধ্যে দ্রব কতটুকু আমার? 1 মানে কয় গ্রাম? 106 গ্রাম। 106 গ্রাম আগে মাপে নেব সূক্ষ্ম নিক্তির সাহায্যে। মাপে নিয়ে তার মধ্যে দ্রাবক যোগ করব। কি যোগ করব? পানি। কতক্ষণ পানি যোগ করব? যতক্ষণ 1 লিটার পূর্ণ না হবে। কথা কি বুঝতে পারছেন? যতক্ষণ 1 লিটার পূর্ণ না হবে এতক্ষণ পর্যন্ত দ্রাবক যোগ করব। আর মোলার দ্রবণ যখন বানাবো এখানেও 1 মোল, কিন্তু পার্থক্য কি জানেন? এখানে দ্রাবক আছে, কি আছে? কতখানি? 1 কেজি। তাহলে আগে ফাইন করে নিক্তির সাহায্যে কি করব? নিক্তির সাহায্যে আমরা আগে 1 কেজি দ্রাবক মেপে নিব, মানে 1 কেজি পানি মেপে নিব সূক্ষ্ম একটা ব্যালেন্সের সাহায্যে। 1 কেজি পানি মেপে নিয়ে তার মধ্যে কি দিব? 1 মোল। 1 মোল মানে কত গ্রাম? 106 গ্রাম। বুঝেন নাই? তাতে দ্রবণের আয়তন 1 লিটার হোক, তার চেয়ে কম হোক বেশি হোক দেখার সময় নেই, কিন্তু এখানে দেখার সময় আছে। এখানে 1 লিটার পূর্ণ না হওয়া পর্যন্ত পানি যোগ করতে হবে। কথা কি বুঝতে পারছেন? তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এটা কিন্তু ফিক্সড আয়তন 1 লিটার, কিন্তু এখানে কি আয়তন কি ফিক্সড হবে? না, কারণ পানির পরিমাণ কম হতে পারে। এখন কি আপনি বলবেন যে স্যার 1 কেজি তো পানি দিছি, তাহলে বেশি হবে কেন, কম হবে কেন? বলেন বলেন, বুঝতে পারছেন কি? পানি দিলাম 1 কেজি কেন? হ্যাঁ, যে দ্রবটা যোগ করেছি না, সে দ্রবর কিছু বৈশিষ্ট্য আছে, কিছু কিছু যৌগ আছে যারা পানি দেখলেই তার ভেতরে যদি পানি থাকে সে পানি আরো বের করে দেয়, মানে পানির ত্যাগী হয়। যেমন ফিটকেরি দেখছেন? ফিটকেরি দেখছেন না? ফিটকেরি যারা দেখেননি তারা দেখবেন, ওই যে বিশেষ করে জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয়। পাশাপাশি হচ্ছে ফিটকেরিটা বেশি পাবেন হচ্ছে সেলুনে। তো সেলুনে যা দেখবেন ফিটকেরি আছে, কোনো কেটে গেলে কোথাও দিয়ে দেয়। আর এমনিতে আফটার সেভিং মানে সেভ করার পরে এমনি ইউজ করে দেয়, যাতে কোনো কেটে গেলে যেন টিস্যু যেন ক্ষতিগ্রস্ত না হয়। তো ওই ফিটকেরি একটা হচ্ছে, ওর মধ্যে হালকা একটু পানিতে ঘষা দিবেন, দেখবেন পানি বার হতেই আছে। তার মানে কি? ওরা পানি হচ্ছে কি? ত্যাগী। বুঝলেন না? আবার কিছু যৌগ আছে পানি গ্রাহী, যেমন সালফিউরিক অ্যাসিড। পানিতে দিলে ওরা আগে পেট ভরে পানি নিয়ে নেয়, ওই ভিতরে নেওয়ার জন্য কিছু পানি শোষণ করে যদি গাঢ় হয়, পানি গ্রহী। তাহলে পানিটা গ্রহণ করার পরে তারপরে ওদের পেট ভরার পরে বাকি অংশ কি হবে? বাকিটা দ্রবণে থাকবে। তার মানে কি? আমি যখন অন্য কোনো একটা পদার্থ দিব, সেই পদার্থ যদি পানি গ্রহণ করার ক্ষমতা থাকে, সব চুষে নিবে তা না, কিছু কমে নিল, তাহলে দ্রবণের আয়তন কি হবে? তখন কমে যাবে না? তখন অবশ্যই ঘনমাত্রার পরিবর্তন। কিন্তু এখানে তা হবে না। এখানে তোমার পানি খাওয়ার পরেও আমার পানি কোনো লিমিট নাই, যতক্ষণ পর্যন্ত 1 লিটার পূর্ণ না হবে। সে ধরেন পানি দিচ্ছি, খাইতেই আছে, আর আমও দিতেই আছি, অর্থ এক সময় পেট ভরবে নাকি? ভরার পরে কতটুকু হবে? তখন কতটুকু হবে? 1 লিটার। কারণ এই জন্য এই ঘনমাত্রাটা ফিক্সড। এবং আমরা যখন কোনো একটা ল্যাবে কাজ করব, ঘনমাত্রা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। হয়তো খুব সূক্ষ্মভাবে নিচ্ছেন না। কেমিস্ট্রি ল্যাবে যত কাজ হবে সব ঘনমাত্রা রিলেটেড। এবং শুধু না তাই নয়, কেমিস্ট্রি নয়, যে কোনো জায়গায় যদি কেমিক্যাল নিয়ে কাজ করেন সেখানে ঘনমাত্রা একটা বিষয়। ওই জন্যই কোন ঘনমাত্রার পরিমাণ কতটুকু দিলে কি হবে এটা আমাদেরকে আগে থেকে জানা থাকতে হয়, না হয় কিন্তু কাজ করতে পারবেন না। ঘনমাত্রা একটা অবশ্যই ফ্যাক্ট। আচ্ছা, ঘনমাত্রা অবশ্যই একটা ফ্যাক্ট। এই ঘনমাত্রাটা জানার জন্য আমাকে প্র্যাকটিক্যালি কাজ করতে হবে। প্র্যাকটিক্যালি যদি কাজ করতে না পারেন তাহলে কিন্তু ঝামেলা আছে। ধরেন আমি বিকার না নিয়ে আমি কনিক্যাল ফ্লাক্স নিতে পারি, সোডিয়াম কার্বনেট আমার কাছে আছে। যাই হোক, এটা যদি বিকার হয়, ধরেন হচ্ছে কোনো একটা কাজের জন্য পানিও আছে, দাঁড়া, আচ্ছা চামচও আছে। এখন স্বাভাবিকভাবে এখন এই যে সোডিয়াম কার্বনেট, হ্যাঁ, এর মধ্যে সোডিয়াম কার্বনেট আছে। ধরেন আমার কোন একটা কাজের জন্য আমার হচ্ছে সোডিয়াম কার্বনেটের মোলার ঘনমাত্রা দ্রবণ লাগবে। ভালো করে বুঝেন। তাহলে 1 m ঘনমাত্রার দ্রবণ মানে কি? 1 মোল পার লিটার। তো 1 লিটার দ্রবণের মধ্যে কত মোল থাকবে? 1 মোল। তাহলে 1 মোল মানে হচ্ছে 100 কয় গ্রাম? 6 গ্রাম। কিন্তু আমি 1 লিটার দ্রবণ আমার লাগবে না। 1 লিটার বানালাম, কিন্তু আমার কাজের জন্য লাগবে ধরেন 10 ml বা 50 ml বা 100 ml। আমি কি 1 লিটার বানাবো? মানে সব ফেলে দিব? এটা কি মাগনা পাওয়া যাবে? টাকাতে কিনতে হবে না। তার মানে কি করতে হবে? আমাকে ওই মেজারমেন্ট শিখতে হবে।
আর ওই মেজারমেন্টের জন্য ওই যে এর সমান ডাব্লু ভাগ কি আছে এমবি সূত্র পড়ছেন না, আমি মোলার দ্রবণই বানাবো 10 ml এর জন্য বানাতে পারবো। তাহলে কি করতে হবে, আমার 1000 ml এর জন্য যদি লাগে 106 গ্রাম, তাহলে 100 ml এর জন্য লাগবে কত 10.6 গ্রাম। তাহলে 100 ml এর জন্য 10 ml এর জন্য কত লাগবে 1.06 গ্রাম। বুঝলেন নাই? আমি কতটুকু নিব এখান থেকে, যদি 100 ml বানাই, আচ্ছা যাক বাদ দেন, বেশি করে বানাই 250 ml বানাই। তাহলে 100 ml এর জন্য যদি মোলার দ্রবণ বানাতে চাই, ভালো করে বুঝেন, তাহলে 100 গ্রামের 1 লিটারের জন্য কয় গ্রাম লাগছে, তাহলে যদি 250 ml নেই মানে কি 4 ভাগের 1 ভাগ, তাহলে সোডিয়াম কার্বনেট কতটুকু লাগবে 26.5। ফাইন, এখান থেকে আমি 26.5 কিন্তু মেপে নিব। এখন যদি মনে করি আমার আছে দিলাম একটু বেশি করে কি হবে, তাহলে কম, তা তো হবে না। একদম সূক্ষ্ম নিক্তির সাহায্যে, এই সূক্ষ্ম নিক্তির সাহায্যে একদম 26.5 গ্রাম সোডিয়াম কার্বনেট মাপতে হবে। এখন নিক্তিটা আমাদের আছে ওই রুমে, আনতে আনতে সময় পার হয়ে যাবে। তো আমি 26.5 গ্রাম তো অনেক অ্যামাউন্ট, এখানে তো অত উঠবে না, শক্ত মানে ব্যবহার করা হয়নি তো এগুলো, না না নকল না। আচ্ছা যাক, সাইডে ভালো আছে। এই দেখ ধরো সোডিয়াম কার্বনেট, দেখে মানে বাড়ির যে খাবার লবণ খান এটাও কিন্তু লবণ, সোডিয়াম কার্বনেট। হ্যাঁ, ক্ষারীয় লবণ, এটা ক্ষারীয় লবণ, কোনো প্রকার টেস্ট করা যাবে না, কোনো লবণ টেস্ট করা যাবে না। তবে লবণটা হচ্ছে এটা সোডিয়াম কার্বনেট কালার এরকম। আচ্ছা, এটা ধরেন হচ্ছে 126.5 গ্রামের কথা বলছে না, তো আমার 26.5 গ্রাম দিলাম। এই যে একটু পড়ে গেল না, এটাই আমার মিস ইউজ করা যাবে না। তার মানে কি, চামচ নলে এত বড় চামচ ব্যবহার করা যাবে না, বুঝলেন না? চামচ দিয়ে আমি হয়তো একটা কাগজের উপর নিলাম, সেই কাগজের উপর নিয়ে মেপে নিয়ে কাগজটা যদি আস্তে করে ধরি তাহলে তো করে ভিতরে পড়ে যাবে, তাই না? একটু নষ্ট করা যাবে। ধরে নিচ্ছি কথা যে 26.5 গ্রাম আছে। এই চুপ, 26 কয় গ্রাম বলছি আমরা, 5 গ্রাম। এখন এই 26.5 গ্রাম নিছি। এবার যদি আমি মোলার দ্রবণ বানাই, এইদিকে যদি মোলার দ্রবণ বানাই, তাহলে এখন বাকি অংশটুকু কি করব, 250 ml বানাচ্ছি আমি, 1 লিটার বানাচ্ছি না। ওইখান থেকে আনুপাতিক হারে আমি বুঝে পারলাম 1 লিটারে যদি 1 মল লাগে, তাহলে 250 ml এর জন্য লাগবে কতটুকু, 26.5, তাই না? 26.5 গ্রাম ধরে নেন, মাপে নিয়েছি। খুব সূক্ষ্মভাবে মাপতে হবে। হয়তো মনে করছে 1 গ্রাম বেশি দিব, 1 গ্রাম কম দিব, তাহলে কিন্তু ঘনমাত্রার উপর ইফেক্ট পড়বে। খুব সূক্ষ্মতার বিষয়। এবং এটা মেজারমেন্ট করার জন্য ধান মাপার যে দাড়ি পল্লা তুলে দিলে হবে না। মেজারমেন্ট করার জন্য সোনা মাপার যে দাড়ি পল্লা গুলো আছে 0.01 গ্রাম থেকে শুরু করে ধরেন 1 কেজি 2 কেজি পর্যন্ত সর্বোচ্চ মাপা যায়, এরকম নীতি পাওয়া যায়, খুব সূক্ষ্ম। আমি অবশ্য কিনে নিয়ে আসছি, আমার কাছে আছে। তো ওইটা দিয়ে পরিমাপ করা লাগবে, করে তারপরে সূক্ষ্মতার সাথে, এবং ওটার বক্স আছে উপরে, হেড বক্স দিয়েছে কেন জানেন, বাতাসের জন্য ওজন কম বেশি না হয়, কারণ এটা গ্রামের হিসাব, কেজির হিসাব না, বুঝলেন না? 1 বিন্দু এদিক সেদিক হওয়া যাবে না। এবং 0-র পরে 4 ঘর পর্যন্ত মান নেওয়া যায় খুব সূক্ষ্মতার সাথে। এখন এখানে নেওয়ার পরে পানি যোগ করবো। আর যদি মোলার দ্রবণ বানাতাম তাহলে কি করতাম, এই জিনিসটাই আগে 1 কেজি পানি মেপে নিতাম, নিয়ে আগে পানি দিতাম, তারপরে 26.5 গ্রাম দিতাম, তাতে আয়তন যা হয় হতো। বোঝা গেছে? তাহলে আমি মোলার বানাচ্ছি, তাহলে 26.5 গ্রাম নিয়েছি, এবার পানি যোগ করবো। এখন পানি যোগ করার ক্ষেত্রেও কিছু বিশেষত্ব আছে, দেখেন ভালো করে খেয়াল করবেন। আমি চাইলেই কিন্তু পানি ইচ্ছা মতো যোগ করতে পারবো না। এদিকে এদিকে পানি দিলাম, কতটুকু পানি দিব, আচ্ছা 250 ml। এখন কোনো কারণে ধরুন হচ্ছে একদিকে তাকায় থেকে আরেকদিকে পানি ঢাললাম, 250 ml আমার পার হয়ে গেছে। এবার করছি একটু বেশি হলে ফেলে দিলাম, দিয়ে করছে 250 ml হচ্ছে না। তার মানে কি, একবারে পানি 2-1 ফোঁটা কম থাক, পরে ড্রপার দিয়ে যোগ করবো। কিন্তু যদি কোনো কারণে 1-2 ফোঁটা বেশি পড়ে যায়, সেটা ড্রপার দিয়ে তুলেও কিন্তু লাভ হবে না। হয়তো আপনার চোখের দৃষ্টিকোণ থেকে মনে হবে 250 ml তো বানাইছি, কিন্তু শান্তি পাবেন না, কারণ ওই দ্রবণ দিয়ে যা কাজ করবেন সেখানে ভেজাল আসবে। কারণ কি, আপনি ওই ঘনমাত্রার দ্রবণ তো বানাতে পারেন নাই, যখন ফেলে দিলেন তখন তো শুধু পানি যায় নাই, অলরেডি কি আছে, দ্রব্য চলে গেছে ওর সঙ্গে, তাই না? এই জন্য কাছাকাছি পরিমাণে, এটার নাম কিন্তু বিকার না স্যার, এর নাম হচ্ছে কনিক্যাল ফ্লাক্স। এই যে কাছাকাছি চলে গেছে না, একদম কাছাকাছি, আর 2-1 ফোঁটা লাগতে পারে, এটাতে দিলে আমার কিন্তু ভুল হওয়ার চান্স সবচেয়ে বেশি। তাহলে হ্যাঁ, সিপিটা আচ্ছা, তো মূলত হচ্ছে সিপি ঢালাও করা যাবে। মূলত যেটা হয়, আমাদের অনেকগুলো ইনস্ট্রুমেন্ট থাকে তো, আচ্ছা পানি হেল্পিং হ্যান্ড থাকলে ভালো হয়। আচ্ছা যাই হোক, আমি রেডি ছিলাম না। এই দেখুন, এই যে ধরেন 250 ml দ্রবণ বানাবো, আচ্ছা হ্যান্ড ওয়াশ না,
এর মধ্যে আর শোনেন, এই যে আরেকটা ভালো কথা বলি, এই যে পানির কথা বললাম না, এটা নর্মাল পানি যে দিলাম এটা বোঝানোর জন্য। অ্যাকচুয়ালি কোনো একটা ঘনমাত্রার দ্রবণ বানায় সে ল্যাবে কাজ করতে হলে সে পানিটা লাগবে পাতিত পানি। পাতিত পানি, পাতিত পানি, পয়াকার তয় হিসিকারত্ব। এই পাতিত পানি কেন জানেন? পাতন প্রক্রিয়ার মাধ্যমে পানিগুলোকে আছে খনিজ লবণ মুক্ত করতে হবে। কারণ আমি অলরেডি এর মধ্যে সোডিয়াম কার্বনেট দিছি, ধরেন সোডিয়াম কার্বনেট থেকে আমি কার্বন ডাইঅক্সাইড গ্যাস বানাবো, কথা তো কার্বন ডাইঅক্সাইড গ্যাস বানানোর জন্য এই দ্রবণটার মধ্যে HCl যোগ করতে হবে, কথা তার কার্বন ডাইঅক্সাইড গ্যাস চলে হবে। কিন্তু যদি আমার কোনো কারণে আমি যে পানি দিলাম তার মধ্যে যদি ক্যালসিয়াম সালফেট কোনো লবণ থেকে থাকে, আগে থেকে খনিজ থেকে আসে, তো ক্যালসিয়াম সালফেট ওখানে যদি বসে থাকে আর অ্যাসিড দেওয়ার সঙ্গে সঙ্গে যেমন কার্বন ডাইঅক্সাইডের আগে সালফার ডাইঅক্সাইড তৈরি অবস্থা থাকে, কেন বিষয়টা এই জন্য করে সব পানিগুলোকে জীবাণুমুক্ত তো অবশ্যই থাকবে, কিন্তু আমরা হচ্ছে এখানে জীবাণুর সাথে বেশি জরুরি হচ্ছে কি খনিজ লবণ মুক্ত করা। তাহলে বাজার থেকে কেনা পানিগুলো দেওয়া যাবে না। হ্যাঁ, কেনা পানি সেটা হচ্ছে পাতিত পানি না, এই তো বুঝে গেছে, ডিস্টিল ওয়াটার বলে না, ব্যাটারি পানিতে অ্যাসিড পানি। আচ্ছা না, নর্মালি পানি আছে, পাতিত পানি পাওয়া যায়, ব্যাটারি পানি। ডিস্টিল ওয়াটার যেটা দেয় আমরা ওটা পানি কিনতে পাওয়া যায়। আর অবশ্যই ল্যাবে কতক্ষণ কিনবেন, ল্যাবে ফিল্টারিকরণ করার ব্যবস্থা থাকবে, ফিল্টার পেপার দিয়ে বা পিসপেন্ট পেপার দিয়ে আমরা এটা কাজ করতে পারবো। এখন সেই পানি ব্যবহার করতে হবে, কারণ আমরা তো এটা ফেলে দিব, কোনো কাজ করবো না, সেজন্য আমরা এই পানি দিচ্ছি। পাতিত পানি আমার কাছে আছে, কিন্তু পাতিত পানি দিয়ে তো প্র্যাকটিক্যাল শেখানোর কিছু নাই। যদি কোনো একটা দ্রবণ ঘনমাত্রার দ্রবণ কাজে লাগাতে হয় তখন আমি পাতিত পানি ইউজ করবো। এখন দেখেন কাছাকাছি গেছে না, হাতের উপর নিয়ে কিন্তু খুব বেশি ভালো হবে না, আগে ডেস্কের উপর রাখতে হবে, না হাতের বাঁকা হতে পারে, বুঝছেন না, নিয়মিত ডেস্কের উপর রাখা। কিন্তু আমি তো ডেস্ক এখানে নাই, এই যে এই অবস্থায় দিয়ে আস্তে আস্তে চাপ দিলেন একটু করে পানি যাবে। এখন তারপরে যদি মনে হয় যে না আমি পারতেছি না, চাপ বেশি হচ্ছে, সেক্ষেত্রে বুরেট আছে, বুরেট একটা যন্ত্র কাছের তৈরি, যেখান থেকে একটা ট্যাপ লাগানো থাকে, ফোটায় ফোটায় দ্রবণ ফালানো সম্ভব, বুঝেন নাই? বুরেট আমার কাছে আছে, আমি দেখাবো আপনাদের পরে, অসুবিধা নাই। তাহলে এখন না, আমার কাছে যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে আল্লাহর রহমতে তোর স্কুলে এখন নাই। এখন দেখেন কলেজ, স্কুল এন্ড কলেজ পুরাতন গুলো না। আচ্ছা দেখেন মোটামুটি আমার 250 ml হয়েছে, এবং এটা বোঝার জন্য কি করতে হবে, ওই যে পানির যে পৃষ্ঠতল আছে না, তলটা দাগ বরাবর হয়েছে কিনা, তলের উপরে যে প্রান্তগুলো আছে সাইডে এরা কিন্তু উঁচু হয়ে থাকে একটু, ওই দাগ দেখা যাবে না, দেখা লাগবে তলটা ঠিক আছে কিনা, কারণ তলটাই হচ্ছে মূল হিসাব। যখন 250 ml দ্রবণ হয়েছে তখন এটা হচ্ছে আমার 0.1 m না, 1 ঘনমাত্রা কি আছে, 1 ঘনমাত্রা সোডিয়াম কার্বনেটের দ্রবণ হয়ে গেছে। এখন আমি এটাকে এই যে সোডিয়াম কার্বনেট লেখা থাকলে এই গায়ে লিখে রাখতে পারবো, বা একটা বোতলের মধ্যে ঢালে লিখবো যে 0.1 m, সরি 1 m ঘনমাত্রা সোডিয়াম কার্বনেট দ্রবণ। আমার এই সোডিয়াম কার্বনেট যেখানে যেখানে কাজে লাগবে ওই ঘনমাত্রার আমি ওখান থেকে ঢেলে নিয়ে কাজ করতে পারবো। এবং এটা করতে গিয়ে যদি আমার ভুল হয় তাহলে অবশ্যই মাথায় রাখতে হবে এটা দিয়ে যে প্র্যাকটিক্যাল করবো প্রত্যেকটা প্র্যাকটিক্যাল রেজাল্ট ভুল আসবে, বুঝেন নাই? তাই খুব সেন্সিটিভ ভাবে এই দ্রবণটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। এটা হচ্ছে মোলার দ্রবণ হলো। এখন এই প্রসেসে দিয়ে যদি আমি হচ্ছে এই পরিমাণ দিয়ে আমি মোলার দ্রবণ বানাতে পারতাম না, কি করতাম, আগে 250 ml পানি নিয়ে নিতাম, তারপরে 26.5 গ্রাম দিতাম। এখন ও যদি পানি সব খায় নাই, কিছু কমে ফেলে, আমাদের কিছু করার নাই। আর এখন আমি পানি যোগ করছিলাম, ও খাচ্ছিল, আমও দিচ্ছিলাম, তাই না? বিষয়টা 250 ml না হওয়া পর্যন্ত আমরা দিতে থাকবো। এই হচ্ছে মোলার দ্রবণ হিসাব নিকাশ বা মোলার দ্রবণের গল্প কাহিনী। আচ্ছা যাই হোক, এবার মোলার আর মোলাল এই দুটোর মধ্যে কি বেসিক পার্থক্য বুঝতে পেরেছি? ঠিক তো? এখন শোনেন, যদি বলা হয় এই দুটোর মধ্যে কোনটা ভালো ঘনমাত্রার দ্রবণ, মোলার দ্রবণ। তাই মোলার দ্রবণে ঘনমাত্রার যৌগ ভেদে কম বেশি হতে পারে, সেজন্য করে আমরা এটা ল্যাবে ব্যবহার করি না। ল্যাবে সবসময় ব্যবহার করা হয় কি, মোলার দ্রবণ তথা মোলারিটিটা, বোঝা গেছে? এখন একটা প্রশ্ন লিখি আমরা, লেখানো হচ্ছে মোলারিটি ও মোলালিটির মধ্যে, রিটি আর হচ্ছে লিটি, মোলারিটি আর একটা হচ্ছে মোলালিটি, এরকম মোলারিটি ও হচ্ছে মোলালিটির মধ্যে, লিটির হ্যাঁ মধ্যে কোনটি তাপমাত্রার উপর নির্ভরশীল এবং কেন? এই কোশ্চেনটা পরীক্ষায় কিন্তু আসে। এটার জন্য এত কষ্ট করা, 2 মার্কসের জন্য আসে। মোলারিটি ও হচ্ছে মোলালিটির মধ্যে কোনটি তাপমাত্রার উপর নির্ভরশীল এবং কেন? দেখছেন? তাহলে মোলারিটি আর এটা কি, মোলালিটির মধ্যে কোনটি তাপমাত্রার উপর নির্ভরশীল এবং কেন? লিখছেন? তাহলে মোলারিটি আর হচ্ছে মোলালিটির মধ্যে কোনটি তাপমাত্রার উপর নির্ভরশীল এবং কেন?
আচ্ছা উত্তর লেখেন, মানে লেখার সময় মোলারিটি আর মোলালিটি দুটোর সংজ্ঞা লিখতে পারবেন না? পারবেন তো? ওই দুটো জায়গা ফাঁকা রাখেন, প্রয়োজন আপনি কি লিখবেন না লিখে বাসায় গিয়ে লিখে নেবেন। আগেই তো আজকে পড়াইছি মোলারিটির সংজ্ঞা, আর এটা কি মোলালিটির সংজ্ঞা, ফাইন করে লিখবেন। লেখা পারবো তো? আচ্ছা লেখার পরে এখন লেখেন হচ্ছে মোলারিটির ক্ষেত্রে, মোলারিটি এই যেটা দুটো সংখ্যা লেখার পরে লিখবেন মোলারিটির ক্ষেত্রে, মোলারিটির ক্ষেত্রে সংখ্যার মধ্যে কি বলছেন তো জানেনই তো, তাই না? এখন লেখা হচ্ছে মোলারিটির ক্ষেত্রে, মোলারিটি ক্ষেত্রে দ্রবণ আয়তনে প্রকাশ করা হয়। মোলারিটির ক্ষেত্রে দ্রবণ আয়তনে প্রকাশ করা হয় হলো, মোলারিটির ক্ষেত্রে দ্রবণ আয়তনে প্রকাশ করা হয়। মোলারিটির ক্ষেত্রে দ্রবণ আয়তনে প্রকাশ করা হয়। মোলারিটির ক্ষেত্রে দ্রবণ কিসে প্রকাশ করা হচ্ছে? আয়তনে। মোলারিটির ক্ষেত্রে দ্রবণ প্রকাশ করা হয় আয়তনে। এবং মোলালিটির ক্ষেত্রে মোলালিটির ক্ষেত্রে দ্রবণ প্রকাশ করা হয় ভরে। মোলারিটির জন্য দ্রবণ প্রকাশ করা হয় আয়তনে, আর মোলালিটির জন্য দ্রবণ প্রকাশ করা হয় হচ্ছে ভরে। মোলালিটির জন্য দ্রবণ প্রকাশ করা হয় আয়তনে, আর মোলালিটির ক্ষেত্রে দ্রবণ প্রকাশ করা হয় হচ্ছে কিসে? ভরে। একটা হচ্ছে আয়তনে, একটা কিসে প্রকাশ করছি আমরা? ভরে। মোলারিটির জন্য দ্রবণ প্রকাশ করা হচ্ছে আয়তনে, আর মোলালিটির জন্য দ্রবণ প্রকাশ করা হয় কিসে? ভরে। কথা কি বোঝা গেছে? তাহলে একটা প্রকাশ করা হচ্ছে আয়তনে, একটা প্রকাশ করা হচ্ছে কিসে? ভরে। আচ্ছা ফাইন। এটা নিয়ে কারো কোনো কম সমস্যা আছে? কারণ সংজ্ঞায় বলা হয়েছে প্রতি লিটার দ্রবণ, আর করে বলছে 1 কেজি দ্রাবক, তাই না? আচ্ছা এখন লেখেন আমরা জানি তাপমাত্রা পরিবর্তন করলে দ্রবণের আয়তনে পরিবর্তন হয়। তাপমাত্রা পরিবর্তন করলে দ্রবণের আয়তনে পরিবর্তন হয়। তাপমাত্রা পরিবর্তন করলে দ্রবণের কি হবে? আয়তনে পরিবর্তন হয়, কিন্তু ভরের কোনো পরিবর্তন হয় না। তাপমাত্রা পরিবর্তন করলে দ্রবণের আয়তনের পরিবর্তন হয়, কিন্তু ভরের কোনো পরিবর্তন হয় না। তাপমাত্রা পরিবর্তন করলে দ্রবণের আয়তনে পরিবর্তন হয়, কিন্তু ভরের কোনো পরিবর্তন হয় না। বিষয়টা কি বোঝেন তো? তাপ দিয়ে 1 লিটার পাত্রের আয়তনকে আমি 1.5 লিটার বানাতে পারবো না? কিন্তু 1 কেজি পাত্র থেকে তাপ দিয়ে কি 1.5 কেজি বানানো যাবে না? তার মানে কি তাপ দিলে আয়তন বাড়তে পারে, কিন্তু ভরের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে? তাহলে এখন লেখেন যেহেতু মোলারিটির ক্ষেত্রে দ্রবণ আয়তনে প্রকাশ করা হয়, যেহেতু মোলারিটির ক্ষেত্রে দ্রবণ আয়তনে প্রকাশ করা হয়, সেহেতু মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল। যেহেতু মোলারিটির ক্ষেত্রে দ্রবণ আয়তনে প্রকাশ করা হয়, সেহেতু মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল। যেহেতু মোলারিটির ক্ষেত্রে দ্রবণ আয়তনে প্রকাশ করা হয়, সেহেতু মোলারিটি তাপমাত্রার উপর কি হবে? নির্ভরশীল। মোলারিটির জন্য দ্রবণ কিসে প্রকাশ করা হচ্ছে? আয়তনে, সেহেতু মোলারিটি কি হবে? বোঝা গেছে বিষয়টা? ক্লিয়ার সবাই? তাহলে একটা আয়তনে একটা ভরে, তাপ দিলে আয়তন বাড়বে বা কমবে, যেটাই হোক পরিবর্তন হবে, যার কারণে তাপমাত্রার পরিবর্তন করলে আয়তনে পরিবর্তন হয় জন্যই মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল। শোনেন, পরীক্ষায় মোলারিটি না দিয়ে যদি বলে মোলার আর হচ্ছে মোলার আর কি বলছে? মোলার, পারবেন না স্যার? তাহলে মোলার আর মোলারের মধ্যে কোনটা তাপমাত্রার উপর নির্ভরশীল? মোলার দ্রবণ। পারবো তো? আচ্ছা ফাইন। এখন আমরা একটা অঙ্ক করব, আজকের দিনের জন্য একটা অঙ্কই যথেষ্ট। আচ্ছা নেন, ম্যাথটা হচ্ছে 500 ml দ্রবণে, আচ্ছা 20 গ্রাম, দেখেন 500 ml দ্রবণে 20 গ্রাম H2SO4 সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত করলে, তাহলে 500 ml দ্রবণে সালফিউরিক অ্যাসিড কত গ্রাম আছে? 20 গ্রাম। দ্রবীভূত করলে প্রস্তুত দ্রবণের ঘনমাত্রা কত? প্রস্তুত দ্রবণের ঘনমাত্রা কত? দেখেন
আচ্ছা, ঘনমাত্রা মোলারিটিতে কত বললেও বলতে পারতাম, অথবা খালি কত সেটা বললেও হবে, কারণ আমাদের মোলারিটি ছাড়া অন্য কোনো সূত্র দিয়ে অঙ্ক আসবে না। আর যদি বড় ক্লাসে যেতেন তখন আমরা এই কোশ্চেনটা বলতাম হচ্ছে প্রস্তুত দ্রবণে ঘনমাত্রা মোলারিটিতে কত। কথা বোঝা গেছে? এখানে মোলারিটি না চাইলেও মোলারিটি বের করবো, কারণ মোলারিটি ছাড়া অন্য কোনো আলোচনা বিষয়বস্তু আপনাদের নাই। ওকে? আর অন্য কেউ হলে, অন্য কথা হলে আমার উল্লেখ থাকতো মোলারিটি নাকি নরমালিটি নাকি পিপিএম এ কত, সবই বের করা যাবে, কিন্তু আমাদের স্টেজ একটাই আছে। সুতরাং এখানে মোলারিটি চাক আর না চাক আমরা বুঝে নিব, এটাই বলছে। ঘনমাত্রা বের করার সূত্র কি? এস সমান সমান, আমরা জানি এস সমান সমান ডাব্লু ভাগ হচ্ছে কি এমবি। এখন যদি আমি 1000 ডাব্লু ভাগ এমবি লিখতাম, সমস্যা ছিল? কেউ মন খারাপ করতেন? মন খারাপ করলে কিছুই করার ছিল না, বুঝলেন না? 1000 ডাব্লু লিখে ভিটার মান কি লিখতাম? এমএল এ সরাসরি বসাতে পারতাম। আর এখন কি ভির মানটা এমএল এ বসাতে পারবো? কিসে বসাবো? লিটারে। তাহলে সবাই একটু দেখে নিবেন, আমরা সাইড নোটটা করব। তো সাইড নোটটা যখন করবেন তখন এখানে দেখেন এস সমান সমান বার করতে হবে। ফাইন, বার করবো। স্যার ডাব্লু সমান সমান কয় গ্রাম আছে? 20 গ্রাম। তাহলে 20 গ্রাম সালফিউরিক অ্যাসিড দিয়েছি। স্যার এম সমান কত হবে বাবা? 98। ফাইন, 98 গ্রাম, তাই না? 98। আপনি কি গাণবিক পড়তে গ্রাম না লেখাই ভালো, সমস্যা নাই। ভিটা কত হবে? ভিটা কত হবে? 500 ml। কিন্তু আমি কোনোভাবে 500 ml বসাতে পারবো না। তাহলে 500 ভাগ হচ্ছে 1000 লিটার সমান হচ্ছে কত হবে? 0.5 লিটার। ওকে, এই তো লিটারে বসা দিলে ডাব্লু ভাগ এমভি লিখলে কোনো অসুবিধা নেই। ডাব্লুর মানটা হচ্ছে 20। স্যার এম এর মানটা কত? 98। ভির মান হচ্ছে কত? 0.5। অতএব স্যার এস সমান সমান কত হবে? 0.408। এস সমান সমান 0.408 এম। এস সমান সমান 0.408 এম। এম কেন লিখছি? এই মোলারিটি বোঝানোর জন্য। কোন একটা মানের শেষে এম মানে হচ্ছে কি আছে? মোলারিটি। কঠিন অঙ্ক? একদম সহজ অঙ্ক, বোঝেন নাই? নেক্সট দিন আরো অঙ্ক প্র্যাকটিস করে নতুন টপিক পড়াবো।